আসসালামু আলাইকুম। শুরু করছি রূপবানের শ্যামবতী পর্ব ১০। লিখেছেন এম.এ. নিশি। ফারজানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বিশেষ ভালো নয়। বাড়ির বাকি লোকদের খবর দেওয়ার কথা বলেছে ডক্টর। নাদিম তাই নিজের বাড়ির লোকদের সাথে সাথে ফারনাজের বাড়ির লোকদেরও খবর জানিয়ে দিয়েছে। একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করছে সে। যখন যা যা প্রয়োজন ছোট ছোট সব জোগাড় করে আনছে। অস্থিরতার সাথে পায়চারি করছে অপারেশন থিয়েটারের সামনে। যখনই কেউ বের হচ্ছে তাকে চেপে ধরে জানতে চাচ্ছে নিজের স্ত্রীর অবস্থার সম্পর্কে। এক অদ্ভুত পাগলামি দেখা যাচ্ছে নাদিমের মাঝে, যেন স্ত্রীর চিন্তা চিন্তা তার শ্বাস ফেলারও জো নেই। সত্যি কি তাই, নাকি সবটাই লোক দেখানো? কিছু সময়ের মধ্যে তার মা বাবা, বোন আর ছোট ভাই এসে হাজির। নাদিম সকলের সামনে নিজেকে শোকে পাগল প্রায় হিসেবে উপস্থাপনায় ব্যস্ত। অশ্রু বিসর্জন দিতে দিতে আপন মনে কিসব বিড়বিড় করতে লাগলো। ধীরে ধীরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সকলে ভাবলো বেচারা খুব মানসিক চাপের মধ্যে পড়ে গেছে, এখানে আর থাকতে পারছে না, তাই বাইরে গেল। কেউ ঘুণাক্ষরেও টের পেল না তার দুর্বিসন্ধি কত ভয়াবহ। ফারনাজের খবরটা শোনার পর থেকেই ফারজানা হাউমাউ করে কেঁদেই যাচ্ছেন। খানবাড়িতে পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে। গতকাল আহারের অমন দুর্ঘটনা, আজ ফারনাজের এমন খবর সকলকে স্তব্ধ করে রেখেছে। ফারনাজ খানবাড়ির বড় মেয়ে, বড় আদরের মেয়ে। কত আদর যত্ন স্নেহ মমতায় আগলে মেয়েটাকে মানুষ করা হয়েছে। মেয়েটা বড্ড ভালো মনের মেয়ে তাদের। কখনো কারো সাথে কোনো প্রকার উচ্চ বাচ্য তো দূর, কারো সাথে চোখ তুলেও কথা বলেনি। নম্রতা তার অন্যতম গুণাবলী। এই মেয়েটার সাথে এত বড় দুর্ঘটনাকে সহজে মানতে পারছে না। আফজাল সাহেবের মতো শক্ত মানুষও মেয়ের এমন অবস্থা শুনে ভেঙে পড়েছেন। সকলেই হসপিটালের উদ্দেশ্যে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তবে গুলবাহার যেতে পারবেন না, তাই অরুণিকা থেকে গেল তার সাথে। আর কেউ যেতে মানা করেছে সকলে, যেহেতু তার শরীরটাও ঠিক নেই। কিন্তু আহারার সে কথা শুনতে নারাজ। বোনের এমন খবর তাকে কিছুতেই বাড়িতে বসে স্থির থাকতে দিবে না। বাধ্য হয়ে আর কেউ বারণ করতে পারল না, সকলে বেরিয়ে গেল। আহারার সবার শেষে বেরোলো। বেরোনোর আগে অরুণিকাকে বলে গেল, সাবধানে থেকো ওরু, নিজের আর দাদিজানের খেয়াল রেখো। আমি না ফিরলেও বাকিরা ফিরে আসবে, তাই মন খারাপ করো না, আর ভয়ও পেও না। আজ আমিনাও নেই, তোমাকে এভাবে একা রেখে যেতে মন সায় দিচ্ছে না। আহারের কথা শুনে অরুণিকা হাসল। এত চিন্তা করবেন না, আপনি যান, আর আপুর খবরাখবর আমাকে ফোন করে জানাতে থাকবেন কিন্তু। আহারার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে কি মনে করে যেন দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে অরুণিকার দিকে চাইল। একটু অদ্ভুত অনুভূতি হচ্ছে আজ তার। কিছু একটা মিল পাচ্ছে, মনে হচ্ছে কোনো এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু কি সেই ঘটনা, কি মিল পাচ্ছে বুঝতে পারছে না। হুট করে মনটা কেন যেন সায় দিচ্ছে না আর অরুণিকাকে রেখে যেতে। ওদিকে গাড়ির হর্ন কানে বাজতেই আহারার নিজের চিন্তা ছাড়ল। হাত নেড়ে অরুকে বিদায় দিয়ে দ্রুত গাড়িতে গিয়ে উঠে বসলো। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা গেল অরুণিকা চেয়ে থাকলো। গাড়ির দৃষ্টি আড়াল হতেই দরজা আটকে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে, গুলবাহারের দুপুরের খাবারটা রেডি করার উদ্দেশ্যে। গুলবাহারের জার্নি করে যাওয়াটার শরীরের সয় না আজকাল। সামান্য জার্নির ধকলও তিনি নিতে পারেন না। তাই নাতনিকে দেখতে যাওয়ার এত ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারেননি। বিছানায় আধশোয়া হয়ে দোয়া দুরুদ পড়ছেন তিনি। তার মনে মনে কেবল আল্লাহকে বলছেন যেন তার নাতনিটার কিচ্ছু না হয়, মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। আচমকা ফোনের ক্যাটকেটি রিংটোনের বেজে ওঠার তার দোয়ার ব্যাঘাত ঘটে। স্ক্রিনে তাকে কলকারীর নামটা পড়া মাত্রই হুড়মুড় করে ফোনটা হাতে নিয়ে রিসিভ করেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমার ফারনাজ দাদুমণি ঠিক আছে তো? কিছু সময় নীরব থেকে অপর পাশ হতে আসা উত্তর শুনলেন তিনি। মুহূর্তে তার মুখবির দুশ্চিন্তার ছাপ সয়ে গিয়ে বিস্ময়ের রেখা দেখা দিল। অবাক সুরে বললেন, কি বলছো? আজই ফারনাজের এমন অবস্থা, তুমি এসব চিন্তা করছো? ফারনাজের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। তবে অরুণিকাকে সরানোর জন্য আজকের মতো সুযোগ আর হবে কি না তাই ভাবুন দাদিজান। ভালো করে ভাবুন, ভেবে আমাকে জানান। আপনি যা বলবেন তাই হবে। লাইনটা কেটে গেল। গুলবাহার কান থেকে ফোনটা নামিয়ে রাখলেন। দ্বিধাগ্রস্ত হয়ে ভাবতে থাকেন কি করবেন।
ঠকঠক করে দরজায় আওয়াজ হতেই চমকে ওঠেন তিনি। দরজার ওপাশ থেকে অরুণিকা মিহি সুরে বলে ওঠে, দাদিজান। বিরক্তিতে ভ্রুকুচকে আসে গুলবাহারের, মুখ দিয়ে চ জাতীয় শব্দ করেন। খড়খড়ে আওয়াজে জবাব দেন, ভেতরে এসো। দরজাটা হালকা ঠেলে মাথাটা সামান্য গলিয়ে দাঁড়ায় অরুণিকা। পুরোপুরি ভেতরে প্রবেশ করে না সে। মৃদু হেসে বলে, আপনার খাবারটা কি এখানেই নিয়ে আসবো দাদিজান, নাকি ডাইনিংয়ে দিব? চোখে মুখে বিরক্তি ভাব বজায় রেখে উত্তর করেন গুলবাহার, অদ্ভুত মেয়ে তো তুমি। বাড়িতে কেউ নেই, শুধু শুধু ডাইনিংয়ে গিয়ে কেন খাবো? এখানেই নিয়ে এসো। শেষ কথাটুকু খানিকটা ধমকের সুরেই বললেন তিনি। অরুণিকার খারাপ লাগে না, সে নিজেকে অভ্যস্ত করে নিয়েছে গুলবাহারের এমন ব্যবহারে। তাই আর কথা না বাড়িয়ে দ্রুত খাবারটা নিয়ে আসতে গেল। এদিকে গুলবাহার নিজের ভাবনায় ফলাফল নিশ্চিত করেছেন। ফোনটা হাতে নিয়ে একটু আগে আসা কল নাম্বারে পুনরায় কল লাগান। রিসিভ হতেই বলে ওঠেন, ঠিক আছে, কাজটা তাহলে আজই করো। সত্যি এমন সুযোগ আর আসবে না। ফোনের ওপারে দুজনের ঠোঁটই ফুটে ওঠে ক্রুদ্ধ হাসি। গুলবাহারের ঘরের খাবারটা রেখে অরুণিকা রান্নাঘরের বাকি কাজগুলো সারতে চলে গেল। হঠাৎই লাগাতার কলিং বেলের আওয়াজে উদ্বিগ্ন ওরও ছুটে গেল দরজার কাছে। কেউ ফিরে এলো নাকি, সব ঠিক আছে তো? ভাবতে ভাবতে দরজা খুলতেই অবাক হলো সে। বাইরেটা ফাঁকা, কেউ নেই। তবে বেল বাজালো কে? ওরও বেরিয়ে এসে চারদিকে ভালোভাবে নজর বুলালো। না, কেউ নেই। মেইন গেটের দিকে উকি দিয়ে দেখলো গেট লাগানো। তবে কে করলো এমন কাজ? আশ্চর্য, নাকি ওরও ভুল শুনলো? আর কিছু না ভেবে ভেতরে ঢুকে দরজা আটকে দিল সে। রান্নাঘরে এসে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেই অপরদিকে ঝনঝন করে কিছু ভাঙ্গার আওয়াজ ভেসে এলো। অরুণিকা ভাবলো দাদিজানের কোনো সমস্যা হলো না তো। তাড়াহুড়ো করেই ছুট লাগালো গুলবাহারের ঘরের দিকে। দরজা খুলে উকি দিতে দেখতে পেল গুলবাহার গভীর ঘুমে মগ্ন। ওরও ধীর পায়ে ভেতরে প্রবেশ করে খাবারের প্লেট গ্লাসগুলো হাতে তুলে নিল। রুম থেকে বেরিয়ে দরজাটা ভালোভাবে চাপিয়ে চলে গেল। ওরও চলে যেতে ঝট করে চোখ মেলে তাকালো গুলবাহার। ক্রুদ্ধ হাসি হেসে কাত হয়ে শুয়ে আরামে চোখ বুজলেন পুনরায়। অরুণিকা ছটফট লাগছে, মনে হচ্ছে বাড়ির পরিবেশটা ঠিক নেই। অদ্ভুত কিছু টের পাচ্ছে সে, কিন্তু কি সেটাই বুঝতে পারছে না। কাজকর্মে শেষ করে নিজের ঘরের দিকে এগোতে এগোতে এসবই ভাবছিল। আচমকা ধূপ করে হওয়া এক শব্দ চমকে ওঠে সে। মনে হলো কেউ যেন লাফিয়ে পড়ল তার খুব কাছে। দ্রুত চারপাশে খুঁজে দেখল, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়ল না তার। একবার মনে হলো পুরো বাড়িটার খুঁজে দেখা উচিত। যেমন ভাবনা তেমন কাজ। একে একে প্রতিটা ঘর, বারান্দা, ডাইনিং, ড্রয়িং সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো। তবে আজব আজব শব্দ হয় কোনো উৎস খুঁজে পেল না সে। স্থির হয়ে দাঁড়িয়ে আছে উরু। তার মাথায় খেলে গেল এক অদ্ভুত ভাবনা, যা তাকে স্থির করে দিয়েছে। শান্ত চোখ জোড়া চারিদিকে ঘোরাতে ঘোরাতে ভাবতে লাগলো সে, তানিশার মৃত্যুদিনও তো পরিস্থিতিটা ঠিক এমনই ছিল। ফারনাজের ডেলিভারি ছিল সেদিন, সকলে ওখানে গিয়েছিল। সেদিনও তো বাড়িতে শুধু তানিশা আর গুলবাহারি ছিলেন। একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। তবে কি অরুণিকার পরিণতিও তানিশার মতোই হবে? ধড়াম করে বিকট এক শব্দে লাফিয়ে ওঠে উরু। কণ্ঠস্বর গলে বের হয়ে চাপা চিৎকার। শব্দটা এসেছে ছাদ থেকে। মনে হলো প্রচণ্ড জোরে দরজাটা লাগিয়ে নিল কেউ। অরুণিকা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ির দিক। মনে হচ্ছে এখানে কেউ নেমে আসবে ছাদ থেকে। নড়াচড়া ভুলে রোবটের মতো কাটকাট হয়ে দাঁড়িয়ে আছে অরুণিকা। ঘন ঘন ঢোক গিলছে সে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। যদি কেউ নেমে আসে কি করবে সে? এই ভয়ে দম আটকে চেয়ে আছে সিঁড়ির দিকে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পেরিয়ে গেল, কেউ নামলো না। অরুণিকা ঝট করে পাশের জানালা গলে বাইরে নজর ফেলে। হ্যাঁ, বাতাসের তীব্রতা বোঝা যাচ্ছে বেশ। তার মানে জোরে হাওয়ায় সে দরজা ভিড়িয়ে দিয়েছে, তাই এমন শব্দ। হালকা স্বস্তির শ্বাস ফেলে মনকে সান্ত্বনা দিল উরু। পরক্ষণে মনে হলো সমস্ত দরজা জানালা ভালোভাবে আটকে রেখেছে সে, কিন্তু ছাদের দরজা খোলা। দরজাটা আটকে দিয়ে নিজের ঘরে গিয়ে বসে থাকবে। যতক্ষণ না বাড়ির লোকেরা ফিরবে সে বেরোবে না কিছুতেই। কিন্তু দাদিজান তো ঘরে একা। তাহলে বরং দাদিজানের ঘরেই বসে থাকবে সে। যতক্ষণ তিনি ঘুমাবেন ওরও ঘরের
এক কোণে বসে থাকবে। তার ঘুম ভাঙলেই না হয় বেরিয়ে যাবে। ভাবনা সমাপ্ত করে সিঁড়ি ভেঙে ছাদের দরজার দিকে এগিয়ে গেল অরু। যতই দরজার দিকে এগোচ্ছে একটা ভয় ক্রমশ তাকে আঁকড়ে ধরছে চারদিক থেকে। ছাদে কেউ নেই তো? এই ভর দুপুরে কেমন গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশ। নীরব শান্ত, নেই কোনো কোলাহল, কোনো শব্দ। দিনের আলো তো যেন ভুতুড়ে পরিবেশ পরিণত হয়েছে। হাতের উল্টো পিঠে কপাল ও ঠোঁটের চারপাশে জমা ঘামটুকু মুছে নেয় অরু। শুকনো ঢোক গিলে এক পা করে এগিয়ে গেল ছাদের দরজার দিকে। কাছাকাছি আসতেই তাড়াহুড়ো করে দরজাটা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে টেনে ধরল দরজা। যখনই ভিড়াতে যাবে অমনি তার নজর সামনের দিকে পড়তেই চিৎকার করে ছিটকে সরে গেল সে। ঠিক সামনেই মুখোমুখি রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে কেউ একজন। অদ্ভুত পোশাক তার, উল্টো ফিরে থাকায় মুখ দেখা যাচ্ছে না। অরণিকা সাহস করে খানিকটা উঁচু সুরে বলে উঠল, কে আপনি? এখানে কি করছেন? লোকটা ঘুরে দাঁড়ালো। ছ্যাদ করে উঠল অরণিকার বুক। ভয়ঙ্কর মুখোশ পরিহিত লোকটা ঠিক পোশাকের সাথে মিলিয়েই। দেখে মনে হচ্ছে মানুষরূপী এক দানব দাঁড়িয়েছে আছে তার সামনে। লোকটার হাতে কি যেন চকচক করছে। ভালো করে খেয়াল করতে ওরা বুঝতে পারে এটা একটা ছুরি। এক হাত লম্বা ধারালো ছুরি হাতে লোকটা অরণিকার দিকে এগোতে থাকে। অরণিকা যেন জমে পাথর হয়ে গেছে। চোখ দুটো কটর ছেড়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখ হা করে শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। গলা শুকিয়ে খা খা করছে। ঢোক গেলে গলা ভেজানোর চেষ্টা তোকটুকুও সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে তার ছুটে পালানো উচিত, কিন্তু সে পারছে না এক পাও নড়তে। ভয়ের চোটে শরীর অবশ হয়ে আসছে তার। লোকটা খুব কাছাকাছি চলে এসেছে। অরণিকার অবচেতন মন তাকে বারবার তাগিদ দিচ্ছে, পালা অরু, পালা। ফারনাজের অপারেশন ভালোভাবে শেষ হয়েছে। সদ্য সৃষ্টি হওয়া 2.5 মাসের ভ্রূণটা নষ্ট হয়ে গিয়েছে। অপারেশনের মাধ্যমে সেসব ক্লিন করা হয়েছে। কেবিনে শিফট করতেই সকলে গিয়ে দেখে আসছে তাকে। জ্ঞান নেই ফারনাজের, ফিরতে কিছুটা সময় লাগবে। সকলেই ব্যথিত মন নিয়ে দেখে যাচ্ছে ফারনাজকে। যে পরিমাণ রক্তক্ষরণের হয়েছে তাতে ডক্টরদের ধারণা কিছু বোধহয় তার লাইফ রিস্কে পড়ে যাবে। তবে সৃষ্টিকর্তা অসীম দয়ায় সকল বিপদ কাটিয়ে উঠেছে মেয়েটি। মেয়ের মাথার কাছে বসে ফারজানা নীরবে চোখের জল ফেলছেন। তাসফিয়া কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন, তবুও তাকে শান্ত করা যাচ্ছে না। আহিয়া দূরে দাঁড়িয়ে কাঁদছে আর মনে মনে তার ফারহাপুর কথা স্মরণ করছে। সে যে নেই এখানে। আরহারের বিয়ের কিছুদিন পর এক প্রকার জেদাজেদি করেই আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছে ফারহা। এদিকে আয়মান ভাইটাও নেই। 4 সন্তানের মধ্যে 2টো সন্তান কাছে আছে ফারজানার। তাদের মধ্যে একজনই এই হাল। সন্তানদের নিয়ে এত যন্ত্রণা আর নিতে পারছেন না তিনি। আয়াত চুপচাপ দাঁড়িয়ে নিজের মাকে দেখছে আর সে এসবই ভাবছে। সকলেই থম মেরে আছে, কারো মনে শান্তি নেই। সে তো যন্ত্রণায় বিশাল এক পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একে তো পরিবারের আশা, এই ঝড়, অপরদিকে বিরহ ব্যথা। কিসের বিরহ তা কি কেউ জানে? দেয়ালে মাথা টেকিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে আয়াজ। বুকে ব্যথা হচ্ছে তার, ভীষণ ব্যথা। আফজাল সাহেব বাইরে বসে আছেন স্থির হয়ে। তার চোখেও অশ্রুরা ভিড় জমাচ্ছে বারবার। পাশে বসে আফতাব বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছেন। সব ঠিক হয়ে যাবে ভাইজান, ফারজানা মা সুস্থ হয়ে যাবে। আর আহারার ফারনাজকে এক নজর দেখে বাইরে এসে দাঁড়ায়। তার মনটা ছটফট করছে খুব অরুর জন্য। আসার সময় বারবার তার মন অরুকে ফেলে আসতে চাইছিল না। কিছু একটা আঁচ করছিল সে বারবার। এখন সেই ছটফটানি দ্বিগুণ বেড়ে গেছে তার। হসপিটালকে করিডোর এক মাথা থেকে ও মাথা চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে কেবল। একবার অরুকে ফোন করার কথা মাথায় আসতেই চট করে যেন ফোন বের করে ডায়াল করে অরুর নাম্বারে রিং হতে থাকে। নিস্তব্ধ পরিবেশ, বিকট শব্দে ফোনের রিংটোন বেজে উঠতেই ঘোর কাটে অরুর। ফোন বাজছে, নিশ্চয়ই আহারার ফোন করেছে। আহারের কথা ভাবতে নিমেষেই নিজের হারানোর শক্তি ফিরে পায় অরু। ক্ষিপ্র গতিতে ছুটে নেমে যায় সে। ফোনের কাছে গিয়ে রিসিভ করতে আহারের কিছু বলার সুযোগ না দিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, খান সাহেব আমাকে বাঁচান, একটা ভয়ঙ্কর লোক ছুরি নিয়ে। আর কিছু বলতে পারে না অরু। লোকটাকে সিঁড়ি বেয়ে নামতে আসতে দেখে ফোনটা হাত থেকে পড়ে যায়।
ওদিকে আহারার হ্যালো হ্যালো করতে থাকে। অরুর আর কোনো সাড়া শব্দ না পেয়ে আর এক মুহূর্ত দেরি করলো না। সে হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ছুটতে ছুটলো বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যেই তার মাথা খুলে গেল। মনে পড়ে গেল আজ থেকে 5 বছর আগের কথা। তানিশার মৃত্যুর দিন সবকিছু ঠিক এমনই ছিল, সেই একই ঘটনা। কিন্তু তানিশার মতো অরুণিকার কোনো ক্ষতি সে হতে দিবে না, কিছুতেই না। হাই স্পিডে গাড়ি ঝড়ের বেগে এগিয়ে নিয়ে যাচ্ছে আহারার। অরুণিকা কি করবে না করবে দিশেহারা হয়ে চারিদিকে তাকাতেই সামনে তার শাশুড়ির ঘর চোখে পড়ে। ছুটে গিয়ে ঢুকে পড়ে ঘরটায়। দরজা আটকে হাঁপাতে থাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। দীর্ঘক্ষণ আটকে রাখা শ্বাস গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায়। একটু পানি খাওয়ার প্রয়োজন। ঘরে রাখা জগটা হাতে নিতে দেখে খালি, পানি নেই। ওর কান্না পাচ্ছে ভীষণ। কি করবে সে? কিভাবে বাঁচবে নিজেকে? এই লোকটাই বা কে? কেন তাকে মারতে চেয়েছে? আচ্ছা, তানিশার মৃত্যুর পিছনে এই লোকটার হাত নেই তো? হুট করে গুলবাহারের কথা মনে পড়তে ভয়ের শীতল স্রোত বয়ে গেল তার। দাদিজান একা ঘরে, যদি লোকটা তার কোনো ক্ষতি করে দেয়। ওরু আর নিজের কথা ভাবতে পারল না। দরজা খুলে বেরিয়ে এলো। গুলবাহারের ঘরের দিকে যাওয়ার আগেই দেখতে পেল লোকটা বসে আছে সিঙ্গেল সোফাটায়, পায়ের উপর পা তুলে আয়েসে ভঙ্গিতে বসে অরুণিকার দিকে তাকিয়ে আছে। লোকটাকে টপকে তাকিয়ে গুলবাহারের ঘরের দিকে যেতে হবে। লোকটার হাতে অস্ত্র। এভাবে ফাঁকা হাতে ওরু কিভাবে লোকটার সাথে পেরে উঠবে? ওরু অত্যন্ত সাহসিকতার সাথে লোকটাকে টপকে এগিয়ে যেতে লোকটা উঠে দাঁড়ালো। সাথে সাথে ওরু আরও একটি দুঃসাহসী কাজ করে ফেলল। তার হাতে থাকা জগটি দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে লোকটার মাথায় বাড়ি দিয়ে বসলো। লোকটার মাথায় হাত দিয়ে আর্তনাদ করে পিছিয়ে গেল। সেই সুযোগে ওরু ছুট লাগায়। তবে লোকটার দম আছে অনেক। এমন অবস্থাও সে ওরুর পিছু নিল এবং ধরেও ফেলল। ওরু লোকটার পা বরাবর লাথি দিতেই লোকটা মাটিতে পড়ে যায়। ওরু পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লোকটা ওরুর পা টেনে ধরে তাকেও মাটিতে ফেলে দেয়। মুখ থুবড়ে পড়ে ওরু। বুকে প্রচণ্ড ব্যথা পায় সে। লোকটা উঠে এসে ওরুকে সোজা করে গাল চেপে ধরে তার। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে ওরু। কেমন ফ্যাঁসফ্যাঁসে গলায় লোকটা রাগান্বিত স্বরে বলে ওঠে, কোথায় পালাচ্ছিস? তোর পালানোর কোনো পথ নেই। আজই তোর শেষ দিন। মরার জন্য প্রস্তুত হ। ওরু লোকটাকে কিল ঘুষি থাপ্পড় যা পারছে যেভাবে পারছে মারছে, তবে তাতে লোকটা কিছুই হচ্ছে না। লোকটা এক হাতে ওরুর 2 হাত মুঠোবন্দি করে শক্ত করে চেপে ধরে রাখে। নিজের পা দ্বারা ওরুর পা দুটো চেপে রেখেছে। ওরুর নড়াচড়া আটকে দিয়ে অপর হাতে তুলে ধরে সেই চকচকে ধারালো ছুরি। ওরু বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখে। ভয়ে কলিজা শুকিয়ে আসছে তার। চিৎকার করার কথাও ভুলে গিয়েছে সে। কেবল মনে মনে ভাবছে, সত্যি বোধহয় আজ তার শেষ দিন। লোকটা ছুরিটা উপড়ে তুলতেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ওরু। শরীরের ধারালো ছুরির আঘাতে হওয়ার বিষাক্ত যন্ত্রণার অপেক্ষা করতে লাগলো। লোকটা যখনই ছুরিটা উপরে তুলল, নিস্তব্ধ পরিবেশের নিস্তব্ধতা ভেঙে কলিং বেলটা বেজে উঠল জোরে জোরে। লোকটার হাত থেমে গেল। ঝট করে ঘুরে তাকালো দরজার দিকে। লোকটার ধ্যান সরে যাওয়ার সুযোগটা ওরও বেশ ভালোভাবেই লুফে নিল। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল লোকটিকে। এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে ছুটে যায় দরজার দিকে। দরজা খুলতেই সামনে আহারারকে দেখে ঝাঁপিয়ে পড়ে ওরু তার বুকে। আহারারকে আঁকড়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে পাগলের মতো। প্রচণ্ড ভয়ে তার শরীর এখনও কাঁপছে। আহারার 2 হাতে ওরুর মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। উদ্বিগ্ন সুরে বলে ওঠে, কি হয়েছে ওরু? এভাবে কাঁদছো কেন? আর কে কে এসেছিল? কোন লোক? কি করছে তোমার সাথে? বলো, কথা বলো ওরু। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে অরুর। আহারারের বুক থেকে মাথা না তুলে আঙ্গুল দিয়ে ইশারা করলো বাড়ির ভেতর। আহারার অরুকে সান্ত্বনা দিয়ে দিয়ে সোজা করে দাঁড় করালো। তারপর ভেতরে এসে ঢুকতে দেখে ফাঁকা ঘর, কেউ নেই। অরু নিজেও অবাক হয়ে গিয়েছে। এই তো একটু আগেই লোকটা এখানেই ছিল, কোথায় গেল? পালালো? কিন্তু কিভাবে? হুট করে আহারার বলে ওঠে, দাদিজান ঠিক আছে তো? বলতে বলতে আহারার ছুট লাগায় গুলবাহারের ঘরে। অরুণিকাও পিছন পিছন যায়। গুলবাহারের ঘরে ঢুকতেই দেখে গুলবাহার তখনও গভীর ঘুমে মগ্ন। আহারার স্বস্তির শ্বাস ফেলে বলে, যাক, দাদিজান ঠিক আছেন। অরুণিকা বিস্মিত সুরে বলে, এত কিছু হয়ে গেল তাও উনি একটু টের পেলেন না? ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন নিশ্চয়ই। ওই লোকটা নিশ্চয়ই বাড়ির ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোথাও। আহারার দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। অরুণিকা তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গুলবাহারের দিকে। কারণ তার জানা মতে গুলবাহারের ঘুমের ওষুধ শুধুমাত্র রাত্রের জন্য। দিনের বেলা কোনো ঘুমের ওষুধ নেই।
অরুণিকা রুম থেকে বেরিয়ে এলো। মনে সন্দেহ এলো, খুব বেশি নাড়াঘাটা করতে পারল না তা নিয়ে। সে যখন ড্রয়িং রুমে ফিরল, আহারার তখন বাইরে থেকে ঘরে ঢুকছে। চিন্তিত মুখশ্রী তার। অরুণিকা প্রশ্ন করে, কি হলো, পেলেন না লোকটাকে? আহারার মাথা নাড়িয়ে না জানায়। অরুণিকা তপ্ত শ্বাস ফেলে জবাব দেয়, পালিয়েছে। কৌশলে বাড়ির ভিতর ঢুকতে পেরে যে তার কাছে পালানোটা এ এ আর এমন কি? আহারার এগিয়ে এসে দুহাতে অরুণিকার মুখটা আগলে ধরে, কোমলের সুরে বলে, অরু, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? অরু ধীরভাবে নিজের মাথাটা আহারের বুকে ঠেকায়। ঘটনাগুলো মনে পড়তে গায়ে কাটা দেয় তার। মৃদু সুরে বলে, আপনি একদম সময় মতোই চলে এসেছেন খান সাহেব, নইলে আজই হতো আমার অস্তিত্ব মুছে যেত এই দুনিয়া থেকে। অরুর কথা শুনে আহারার বাহুবন্ধন শক্ত হয়। অরুণিকাকে নিজের বুকে চেপে রেখে জবাব দেয়, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না অরু। আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর কখনো তোমাকে এভাবে একা ফেলে যাব না, কখনো না। এই ঘটনা বাড়ির লোকদের জানানোর সাহস আহারার বা অরুণিকার কেউই করল না। একে তো ফারনাজকে নিয়ে সকলের মানসিক অবস্থা খুব করুণ। এমন মনের অবস্থায় আর কাউকে বাড়িতে চাপ দেওয়াটা উচিত বলে মনে করল না তারা। রাতেই ফারনাজকে হসপিটাল থেকে নিয়ে চলে আসা হয়েছে। যতদিন না পুরোপুরি সুস্থ হয়, ফারনাজ খান বাড়িতেই থাকবে। নিজের ঘরে নিজের বিছানায় চোখ বুজে শুয়ে আছে ফারনাজ। পাশেই ফারজানা বসে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিছু সময় পর কোমল সুরে মেয়েকে ডেকে উঠলেন, ফারনাজ, মা। ফারনাজ চোখ খুলে মায়ের দিকে তাকাতেই তার মা পুনরায় বলে ওঠেন, এমন ঘটনা ঘটল কি করে মা? নাদিম বলল তুই বাথরুমে পিছলে পড়েছিলি। পড়লি কিভাবে? ফারনাজ ঢোক গিলল। চোখের সামনে ভেসে উঠল সেই ভয়াবহ স্মৃতি। মুহূর্তে চোখ অশ্রুতে ভরে গেল তার। সাথে সাথে নিজেকে সামলেও নিল। মনে হলো মাকে বলে দেওয়া উচিত সব, কিন্তু পরপরই মনে পড়ে গেল নাদিমের হুমকের কথা। হসপিটালে জ্ঞান ফেরার পর সর্বপ্রথম নাদিমই দেখা করতে এসেছিল তার সাথে। মাথার কাছে বসে যত্নশীল স্বামীর মতো মাথায় হাত বোলাতে বোলাতে বলল, জান, ভালো আছো? ফারনাজের শরীর এতটাই দুর্বল ছিল যে মুখ দিয়ে আওয়াজ বের করতেই কষ্ট হচ্ছিল তার। নাদিমকে দেখতেই চোখে মুখে ঘৃণা উপচে পড়ছিল। মুখ ফিরিয়ে নিতে চাইলে নাদিম বাধা দেয়। শক্ত করে মুখটা চেপে ধরে তার দিকে ফিরিয়ে নিয়ে বলে, এখন মুখ চুপ আছে আর বাড়ির লোকদের সামনে মুখটা খুলে যাবে না, তাই না? ভুলও এমনটা ভেবো না সোনা। যদি ভুল করেও মুখটা খুলেছ বা কাউকে কিছু বলেছ, তবে পেটেরটার মতো বাইরেরটাও কিন্তু দুনিয়া ছাড়বে। ফারনাজ বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিমের দিকে। নাদিম ফিসলে হেসে বলে, বুঝতে পারোনি তাই না? নিধির পরিণতিও কিন্তু একই হতে পারে। মাথার উপর বাজ পড়ল যেন ফারনাজের। নাদিম নিধিকে মারার কথা বলছে, সেই নিধি যে তার প্রাণের চেয়েও প্রিয়। ফারনাজের অভিব্যক্তি বুঝতে পেরে নাদিম আবার বলে ওঠে, আমার কাছে প্রিয় বলে কিছু নেই। যেসব জিনিস আমার মস্তিষ্কে আঘাত করে সেসব আমি নিশ্চিহ্ন করে দিই। যদি কোনো মানুষ হয়ে থাকে তবে তাকে সরিয়ে দিতেও আমি দ্বিতীয়বার ভাবি না, হোক সে নিজের কাছের মানুষ। বলতে বলতে চাপা হাসিতে ফেটে পড়ে নাদিম। কি ভয়ঙ্কর সেই হাসি! ফারনাজের মনে হলো এই ভয়ঙ্কর লোকটার একটা ভয়ঙ্কর মৃত্যু হওয়া উচিত, তিলে তিলে মারা উচিত। কিন্তু কে করবে সেই কাজ? ভেতরে ফুঁড়ে দীর্ঘশ্বাস বের হয় তার। সেই সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুমালা। ফারজানাকে ফারজানার ডাকে অতীত ভাবনা থেকে বেরিয়ে আসে ফারনাজ। মাকে সত্যিটা বলার আর সাহস হলো না। আলতো করে চোখের কোণে জমা পানিটুকু মুছে নিয়ে ক্লান্ত সুরে বলে, সাবান পড়েছিল, তাতেই পিছলে গিয়েছিলাম। তুমি এখন যাও তো মা, আমাকে একটু একা থাকতে দাও। আর নিধিকে একটু কষ্ট করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও প্লিজ। ফারজানা আর দ্বিরুক্তি করলেন না। মেয়ের গায়ের চাদরটা ঠিকঠাক করে দিয়ে আরও একবার মাথায় হাত বুলিয়ে দিলেন, কপালে চুমু খেলেন। তারপর ঘরের আলোটা নিভিয়ে দিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন। ফারজানা বেরিয়ে যেতেই চাপা কান্নায় ভেঙে পড়লেন ফারনাজ। ডাইনিংয়ে রাতের খাবার সাজানোর কাজ করছেন ফারজানা। রান্নাঘরে তাসফিয়া অরুণিকা খাবার গরম করছে। আহারার টেবিলের কাছে এসে গ্লাসে পানি ঢালতে ঢালতে প্রশ্ন ছুড়ে ফারজানার উদ্দেশ্যে, বড়মা, দাদিজানের ঘুমের ওষুধ কয় বেলা খাওয়াতে হয়? অত্যন্ত স্বাভাবিক আহারের কণ্ঠস্বর ও মুখভঙ্গিমা।
যেন সাধারণভাবে একটি প্রশ্ন করেছে। আহারার হঠাৎ এমন প্রশ্ন করায় ফারজানা খানিকটা অবাক হলেও তিনিও স্বাভাবিকভাবেই উত্তর দেন, আম্মাজান, ঘুমের ওষুধ তো কেবল রাতের বেলাতে দিতে হয়। ততক্ষণে আহারার গ্লাসে পানি ভরে নিয়েছে। চুমুক দেওয়ার আগে পুনরায় প্রশ্ন করে, ওষুধের পাতায় আর কটা ওষুধ আছে? প্রশ্ন শেষ করে গ্লাসে চুমুক লাগায় আহারার। ফারজানা জবাব দেয়, কালকেই তো নতুন পাতা খুললাম, একটাই খাওয়ানো হয়েছে কেবল। পানি খাওয়া মাঝপথে থামিয়ে আহারার কৌতূহলী সুরে বলল, দুপুরে যদি দাদিজান একটা খেয়ে থাকেন তবে দুটো খাওয়া হয়েছে। তা তো জানি না রে বাবা, উনি শুধু শুধু দুপুরেই বা খেতে যাবেন কেন? দুপুরে তো উনি ঘুমান না, একটু বিশ্রাম নেন কেবল। হুম। আহারার ছোট করেই জবাব দিল, আর কিছু না বলে গ্লাসের বাকি পানিটুকু শেষ করে চলে গেল। ফারজানা কিছু বলতে চেয়েও বলতে পারল না। কিছু না ভেবে নিজের কাজে মনোযোগ দিল। একটু আগে আহারার গুলবাহারের সাথে কথা বলে এসেছে। কৌশলে জানতে চেয়েছিল দুপুরে কিছু হয়েছিল কিনা বা কিছু টের পেয়েছে কিনা। গুলবাহারও কিছু না জানার ভান ধরে নিজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর কথা জানিয়ে দিলেন, নিজের গা বাঁচিয়ে নিলেন। কিন্তু আহারারের মনে সন্দেহের সৃষ্টি হয়। কেন হয়? গুলবাহারের কথাবার্তার ধরন তার কাছে অন্যরকম লাগে। তাই সে ফারজানার কাছে ঔষধের ব্যাপারে জানতে গিয়েছিল। এবার আস্তে ধীরে গুলবাহারের ঘরে এসে প্রবেশ করে সে। ঘরে গুলবাহার নেই। ফারনাজের কাছে আছেন। আহারার ঔষধের বক্স থেকে ঘুমের ঔষধের পাতাটা বের করলো। স্পষ্ট চোখের সামনে জ্বলজ্বল করলো একটি খালি ঘর। অর্থাৎ এই পাতা থেকে কেবল একটি ট্যাবলেটই খাওয়া হয়েছে। গটগট পায়ে আফতাব সাহেবের ঘরের সামনে এসে পরপর দুবার টোকা মারল আহারার। ওপাশ থেকে জবাবের অপেক্ষা না করে গমগমে গলায় উত্তর দিল, বাবা, বড়াব্বুর ঘরে এসো, কথা আছে। আফজাল সাহেবের ঘরে এক প্রকার গোপন বৈঠক বসিয়েছে আহারার। সদস্য অবশ্য কেবলই তারা তিনজন, আহারার, আফজাল ও আফতাব সাহেব। আফজাল ও আফতাব সাহেব দুজনেই সোফায় বসে আছেন, কিন্তু আহারার পায়চারি করছে। দুজনে থম মেরে অনুভূতি শূন্যের ন্যায় বসে আছেন, যেন তাদের কিছুই বলার নেই, কিছুই করার নেই। খানিক বাদে আফজাল সাহেব বলে ওঠেন, তবে এখন তুই কি করতে চাইছিস আহারার? মূলত আহারার তাদের দুজনকে সবকিছু খোলাসা করে জানিয়ে দিয়েছে। সকলেই তাই বাকরুদ্ধ হয়ে পড়েছিল কিছু সময়ের জন্য। আফজাল সাহেবের প্রশ্ন শুনে পায়চারি বন্ধ করে আহারার সরাসরি তাকিয়ে বলে, আমি তো বলেই দিয়েছি বড় আব্বু, আমি কি করতে চাই। আফজাল সাহেব আবারও বলে ওঠেন, তুই শিওর এমন একটা কাজ করা কি উচিত হবে? আহারার কোনো জবাব না দিয়ে তার বাবার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। বাবার দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, বাবা, মায়ের সাথে এমন কি কি ঘটনা যার জন্য মা ভীত হয়ে পড়েছিলেন? অরণিকাকে বউ হিসেবে দেখে সবটা সত্যি বলতে হবে বাবা, বলো। আফতাব সাহেব ঠান্ডা সুরে জবাব দেন, কত কত বেলা কেটে গিয়েছে, তোর মাকে খেতে দেয়নি, না খাইয়ে রেখেছে। অসুস্থ শরীর নিয়ে এত খাটিয়েছিল, 3 দিন হসপিটাল ভর্তি থাকতে হয়েছিল। উঠতে বসতে কটু কথা, খোঁচা মারা কথা শুনিয়ে কত ছোট করেছে, কত অপমান করেছে, তার হিসেব মেলায়নি। একবার তো বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং আমাকে এক প্রকার বাধ্য হয়ে করাই হয়েছিল যেন তোর মাকে তালাক দিয়ে দেই। কিন্তু আমি তা করিনি, বরং আমিও বেরিয়ে গিয়েছিলাম। তাসফিয়াকে নিয়ে আলাদা সংসার করেছিলাম। তখনই তোর আসার সুসংবাদ জানি। তাও তোর দাদিজান তোর মাকে গ্রহণ করছিলেন না। বারবার আমাকে ফিরে যাওয়ার তাগিদ দিতেন। আমাকে ফিরিয়ে নিয়ে যেতে কত কি না করেছেন। তারপর তোর জন্ম হলো। তোকে দেখতে এসে তোর দাদিজান স্থির হয়ে গিয়েছিলেন তোর সৌন্দর্য দেখে। তিনি সৌন্দর্যের পূজারী। এত সুন্দর বংশধর এসেছে তার ঘরে, তার জন্য হলেও তিনি তাসফিয়াকে গ্রহণ করলেন। এ বাড়িতে ফিরে এলাম আমরা আবার। তারপর থেকে তোর মাকে তেমন অত্যাচার না করলেও খোঁচা মারাটা আজও ছাড়তে পারেননি। নত মস্তক সমস্ত কথা শুনল আহারার। ভীষণ শান্ত হয়ে আছে সে। এত কিছু শুনেও প্রতিক্রিয়া দেখাচ্ছে না। ধীরকণ্ঠে কেবল একটা কথাই বলল, আশা করি আমার কাছে তোমরা কোনো বাধা দেবে না। এই বলে আহারার উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোলো। পেছন থেকে আফজাল সাহেব ডেকে ওঠেন, দাঁড়া আহারার।
আহরার দাঁড়িয়ে পড়ে। আফজাল সাহেব উঠে এসে আহরারের কাঁধে হাত রেখে বলেন, বরাবরই আমি বাড়ির সব ব্যাপার থেকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, শুধুমাত্র নিজের মাকে কিছু বলতে পারবো না বলে। তোর বাবাও অনেক চেষ্টা করেও কোনো সুবিধা করতে পারিনি নিজের মাকে বদলাতে, পারিনি তার বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা নিতে। যদি তুই মনে করে থাকিস তুই এই কাজটা যথাযথভাবে করতে পারবি, তবে কর, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। ফিরে আফতাব, তুই কি বলিস? আফতাব সাহেবের উদ্দেশ্যে করে কথাটা বলতেই তিনিও মাথা নেড়ে জবাব দেন, জি ভাইজান, আমারও কোনো বাধা নেই। আহরার কিছু বলল না, হালকা হাসলো। তার হাসির সাথে বাকি দুজনও হাসি মিলল। কাল থেকে নাদিমকে ফোনে পাওয়া যাচ্ছে না। আজ সকাল সকাল গুলবাহার তাই আবারও ফোন লাগালেন। নাদিমকে এবার পাওয়া গেল। কয়েকবার রিং হতে রিসিভ হলো। জি দাদিজান। দাঁত কিরমিরিয়ে গুলবাহার জবাব দেন, আরে রাখো তোমার দাদিজান, আমাদের কি কথা হয়েছিল? বারবার করে বলেছিলাম একজন বিশ্বস্ত লোককে ওই অরণিকার ঘরে ঢুকিয়ে দিব, তাদের কিছু ঘনিষ্ঠতার মুহূর্ত সৃষ্টি করে সেসব ছবি তুলে নেব, বাড়ির সবাইকে তা দেখিয়ে মেয়েটাকে দুশ্চরিত্রা প্রমাণ করে এই বাড়ি থেকে চিরকালের মতো বিদায় করাবো। আর তুমি কি করলে? ওকে খুন করার চেষ্টা করলে। দেখো নাদিম, আমি মেয়েটিকে অপছন্দ করি, ওকে এই বাড়ি থেকে তাড়াতে চাই। তার মানে এই নয় যে ওকে জানে মেরে ফেলার চিন্তা করব। কাজটা তুমি একদমই ঠিক করনি। এখন কি করবে? আহরার তোমাকে ছাড়বে না কিছুতেই। পাতাল থেকে হলেও তোমাকে টেনে হিঁচড়ে বের করে আনবে। আমি তো নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তুমি কি করবে এবার ভাবো। দরজায় কড়া নাড়ার আওয়াজ দ্রুত ফোনটা কেটে দিলেন গুলবাহার। নিজেকে কিছুটা ধাতস্থ করে গলা চড়িয়ে বললেন, কে? দাদিজান। আহারের কণ্ঠস্বর শুনে মুখে হাসি ফুটল গুলবাহারের। আরে দাদু ভাই, ভেতরে এসো, ভেতরে এসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আহারার। গুলবাহারকে তাড়া দিয়ে বলল, দাদিজান, জলদি রেডি হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। গুলবাহার কৌতূহল সুরে জিজ্ঞেস করেন, কোথায় যাব দাদু ভাই? আহারার অদ্ভুতভাবে হাসল, কেমন রহস্যময় ঠেকলো হাসিটা। জবাব দিল, সারপ্রাইজ। গুলবাহার তৈরি হতেই আহারার তাকে নিয়ে গাড়ির কাছে আসলো। গুলবাহার বিরক্ত হন। দাদুভাই, একটু জার্নিও এখন শরীর সয় না, গাড়ি করে কোথায় নিয়ে যাবে তুমি আমায়? আহারার দরজা খুলতে খুলতে বলে, বেশি দূর না দাদিজান, 5 মিনিটের পথ। গুলবাহারকে হঠাৎ ইশারা দিতে তিনি আর কিছু না বলে উঠে পড়েন। সত্যি সত্যি আহারার 5 মিনিটের মাথায় তাকে নিয়ে এলো। গাড়ি থেকে নামতে গুলবাহারের কৌতূহলী দৃষ্টি চারপাশ দেখছে। এ কোথায় নিয়ে এলো আহারার তাকে? কিছু জিজ্ঞেস করবে তার আগেই সামনে চোখ পড়ল তার। বিশাল এক ভবন, যার চূড়ায় বড় বড় অক্ষরে লেখা আছে মমতা বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটি আফজাল সাহেব ও আফতাব সাহেব মিলে তৈরি করেছেন। নামটা গুলবাহার দিয়েছেন, তার মায়ের নাম মমতা। আহারার তাকে হঠাৎ এখানে কেন নিয়ে এসেছে বুঝতে পারছেন না। ভাবতে ভাবতেই তাকে ভেতরে নিয়ে এলো আহারার। একটা ঘরে ঢুকিয়ে বিছানার উপর বসিয়ে দিয়ে আহারার বলে, আপনি এখানে বসুন দাদিজান, আমি কিছু কাজ সেরে আসছি। গুলবাহার কিছু বলতে চাইলেন, তবে আহারার সেই সুযোগ দিল না। দ্রুত বেরিয়ে গেল। বৃদ্ধাশ্রমটি মূল দায়িত্বে থাকা জয়নাব বেগমের সাথে কথা বলছে আহারার। কাল রাতে তো সব বলেইছি আপনাকে, ঠিক যেভাবে যেভাবে যা যা করতে বলেছি তাই তাই করবেন। মূল কথা, তাকে শান্তিতে বসতে দিবেন না। জয়নাব বেগম গদগদ হয়ে মাথা নাড়লেন কেবল। আহারার একবার সেই ঘরটার দিকে তাকালো যেখানে গুলবাহারকে বসিয়ে রেখে এসেছে। তারপর আবারও জয়নাব বেগমের উদ্দেশ্যে বলল, আপনার প্রাপ্য আপনাকে যথাযথভাবে মিটিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, আমি কাউকে দিয়ে ওনার জিনিসপত্রগুলো পাঠিয়ে দিচ্ছি, চলি। এই বলে আহারার বেরিয়ে গেল। তার চোখ মুখে কঠোর অভিব্যক্তি। কিছু কিছু মানুষের ভুলের মাসুল এভাবেই দিতে হয়। আহারার নিজের গাড়ি নিয়ে চলে গেল। এদিকে গুলবাহার অতিষ্ঠ হয়ে বেরিয়ে আসলেন। আহারারকে খুঁজতে লাগলেন। তখনই জয়নাব বেগম সামনে এসে দাঁড়ালেন। কোথায় যাচ্ছেন? এখান থেকে বেরোনো নিষেধ। গুলবাহার ক্রুদ্ধ সুরে বলে ওঠেন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আটকাও? তুমি জানো আমি কে? আমি এই বৃদ্ধাশ্রমের মালিকিনী। তোমাকে এই মুহূর্তে বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারি আমি, জানো? জয়নাব বেগম ব্যঙ্গাত্মক হেসে বলে ওঠেন, বৃদ্ধাশ্রমের মালকিনী এখন এই বৃদ্ধাশ্রমেরই আশ্রয় নেওয়ার
এক বুড়ি মানে বৃদ্ধা? গুলবাহার ফুঁসে উঠে বলেন, কি? জি হ্যাঁ, এখন থেকে আপনি এখানেই থাকবেন। আপনার নাতি আপনাকে এখানে রেখে গেছে। এই বৃদ্ধাশ্রমের বাইরে পা রাখা আপনার জন্য নিষিদ্ধ। না, এটা ভুল, এটা মিথ্যা। আমার নাতি এমনটা করতে পারে না। আমি কথা বলবো ওর সাথে। কোথায় ও? বলতে বলতে গুলবাহার বেরোতে চাইলে জয়নাব বেগমের ইশারায় দুজন মহিলা তাকে দুদিকে থেকে ধরে আটকে দেয়। তাকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যেতে থাকে। গুলবাহার কেবল চিৎকার করে বলে যাচ্ছে, এই অসভ্য দল ছাড়া, ছাড় আমাকে, ছাড়। তোরা জানিস না আমি কে, দেখে নিব তোদের। ছাড়, ছাড় আমাকে। জয়নাব বেগম খিক খিক করে হাসতে থাকেন। হাসতে হাসতে বলেন, বুড়ি তোর কত তেজ এবার বের করব দাঁড়া। বৃদ্ধাশ্রমের সবচেয়ে খারাপ স্যাঁতসেঁতে ভাঙাচোরা ঘরটায় আশ্রয় মিলেছে গুলবাহারের। শুরুতে বেশ চিৎকার চেঁচামেচির করায় তাকে ঘরটিতে বন্দি করে রাখা হয়েছিল। অবশ্য কিছু সময় পরেই থেমে গিয়েছিলেন তিনি। খানিক চেঁচামেচিতেই ক্লান্ত হয়ে নেতিয়ে গেছেন। শক্তিতে কুলোয় না আর। শরীর অসাড়ের ন্যায় লিপ্টে আছে বিছানায়। ক্রমাগত চোখের জলে ভাসিয়ে নিচ্ছেন নিজেকে আর গুনগুনিয়ে বিলাপ গাইছেন। কি করে সকলে তাকে এতটা পর করে দিল এই ভেবে। দরজা খুলে ভেতরে ঢুকলেন জয়নাব বেগম। কর্কশ সুরে বলে ওঠেন, এই যে বড়লোকের বুড়ি, থুকু, বয়োজ্যেষ্ঠ খালাম্মা, শুয়ে বসে থাকলে এখানে ভাত জুটবে না, খেটে খেতে হবে, বুঝলেন? গুলবাহারের মিয়ে যাওয়া শক্তি যেন পুনরায় নতুন উদ্যমে ফিরে এলো। খ্যাপাটে সুরে এক প্রকার তেড়ে গিয়ে বলতে থাকেন, কি বললি, কি বললি তুই? আমাকে বুড়ি বলিস? তোর সাহস তো মন্দ না। আবার কিনা কাজ করার কথা বলছিস আমাকে, এই গুলবাহার খানকে? গুলবাহারের তেড়ে আসা দেখে ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল জয়নাব। পরপরই নিজেকে সামলে দ্বিগুণ তেজে জবাব দেয়, এটা আপনার বাড়ি নয়, এটা বৃদ্ধাশ্রম। আর আপনার মতো বৃদ্ধা যাদের সুখে থাকতে ভূতে কিলায় তাদের জন্যই এমন ব্যবস্থা এখানে। কয়েকটা ঘর আর বারান্দা পরিষ্কার করা লাগবে, কিছু থালা বাসন মাজা লাগবে, আর বোধহয় কিছু বাসি জামা কাপড় আছে, কেচে নেবেন। ব্যাস, আজকের মতো একটা কাজ করলেই আপনার খাওয়া জুটবে, নইলে না খেয়ে কাটাতে হবে আজ। এই বলে জয়নাব টিকটিক করে মুলুকও হাসি ছুঁড়ে চলে যায়। গুলবাহার পারে না তাকে কাঁচাই চেবে খেয়ে ফেলতে। বেশ কিছুক্ষণ বসে বসে গজগজ করলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেল যখন কেউ খাবার দিয়ে গেল না। গুলবাহার তখন একটু একটু করে খিদে অনুভব করছেন। এপাশ ওপাশ করে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। একে তো নোংরা বিছানা, তার উপর অভ্যুক্ত থেকে চোখে ঘুম নামানো মুশকিল। একটা সময় আর সহ্য করতে না পেরে তিনি বেরিয়ে এলেন। জয়নাবকে দেখতে না পেয়ে অন্য একজনকে দেখতে পেলেন। তার কাছে গিয়ে কোনো রকমে নিজের খিদের কথাটা জানালেন। মেয়েটি কেমন বিদ্রূপ করে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, কাজ না করলে আপনার খাওয়া জুটবে না দাদি, কাজগুলো শেষ করে এসে খাবার নিয়ে যান। কথা শেষে মেয়েটিও চলে গেল। যাওয়ার সময় আরও একবার বিদ্রূপাত্মক হাসি হাসতে ভুলল না। গুলবাহার শুধু দাঁত কিরমিরিয়ে দেখেন, আর কিছু বলেন না। নিরুপায় গুলবাহার বয়সের ভারে নুয়ে পড়া শরীরটা কোনো রকমে টেনে হিঁচড়ে নিয়ে কাজগুলো শেষ করার চেষ্টা করেন। পুরোটা সময় শুধু চোখের জল ফেলেছেন। কাজ শেষেই খাবার পেয়েছেন তিনি। চোখের সামনে খাবারের থালা পেতেই হামলে পড়েন। খেতে খেতে বুঝতে পারেন খাবারগুলো বাসি, তারপরও সেগুলোই গোগ্রাসে গিলতে থাকেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে প্রথম দিনই বিছানায় পড়ে গিয়েছেন তিনি। যদিও তাকে খুব বেশি বা ভারী কোনো কাজ দেওয়া হয়নি তার বয়সের দিকে খেয়াল রেখে, কিন্তু আরাম আয়েশে বিলাসী জীবন কাটানো গুলবাহারের শরীরে এতটুকু পরিশ্রমও যেন সহ্য হচ্ছে না। ভেবেছিল পরদিন হয়তো তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে ছাড় দেওয়া হবে। তবে আফসোস, তার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আবারও কাজের বিনিময়ে খাবারের শর্ত আরোপিত হলো। অসুস্থ শরীর নিয়েই তাকে কাজ করতে হচ্ছে, নইলে তো খেতে পারবেন না। না খেলে চলবে কি করে, বাঁচবে নিবে কীভাবে? বাসন মাজতে মাজতে চোখের জল ফেলছেন গুলবাহার। তখনই জয়নাব এসে খোঁচা মেরে বলে ওঠে, কি গো খালাম্মা, কষ্ট হচ্ছে খুব? এমন কষ্ট তো আপনিও দিয়েছিলেন আপনার বাড়ির বউকে, বিনা কারণে, বিনা অপরাধে। কি বলুন তো, বাপকেও ছাড়ে না। হা হা হা।
অট্টহাসি হেসে প্রস্থান করে জয়নাব। তবে গুলবাহারের মাথায় ঘুরতে থাকে জয়নাবের বলা কথাগুলো। বড্ড মনে পড়ছে তার তাসফিয়াকে। মেয়েটাকে এত কষ্ট দেওয়ার সত্ত্বেও কখনো তার সেবাতে কার্পণ্য করেনি সে। তাসফিয়ার কষ্টগুলো যেন আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন গুলবাহার। আশ্চর্যের ব্যাপার, ২-৩ দিনের মাথায় গুলবাহার বুঝতে পারেন তার মধ্যে থেকে রাগ, জেদ, অহংকার সব কর্পূরের মতো গায়েব হয়ে যাচ্ছে। নিজের পরিবারের কথা ভেবে ভেবে কেবল কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বুকে। যার ফলস্বরূপ সর্বদা অশ্রুসিক্ত হয়ে থাকছে চোখজোড়া। বারবার একটা কথাই ভেবে যাচ্ছেন, তার কিচ্ছু চাই না, কোনো কিচ্ছু চাই না, কেবল তার পরিবারটাকেই ফেরত পেতে চান। ছেলে, বৌমা, নাতি নাতনিদের নিয়ে তার ওই ভরা সংসারটা আবারও ফিরে পেতে চান। কার গায়ের রং কেমন, কার অবস্থা কেমন, এসব কিছুতেই তার আর কোনো কিছু যায় আসে না। তার শুধু বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে, তার ওই সুখী পরিবারটা ফিরে পাওয়ার ইচ্ছে। খানবাড়ির পরিবেশ এখন দুঃখী দুঃখী হয়ে থাকে। গুলবাহার যতই খারাপ হন, কিন্তু বাড়ির একজন সদস্য। তাকে ছাড়া সত্যি বাড়িটা নিষ্প্রাণ লাগছে। তাসফিয়া বা বার কয়েক আহারারকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আহারার শুনতে নারাজ। তার এক কথা, সঠিক সময় হলে সে নিজে গিয়ে গুলবাহারকে আবারও ফিরিয়ে আনবে খানভিলায়। তাসফিয়াও তাও মানতে পারছিলেন না। নিজের স্বামী, এমনকি ভাসুরের কাছেও অনুরোধ করেছে, কেউই এই ব্যাপারে কথা বলতে চান না। সবটাই ছেড়ে দিয়ে রেখেছেন আহারারের উপর। তাই শেষ পর্যন্ত অরণিকার কাছে অনুরোধ নিয়ে গেলে অরণিকা জবাব, মা, এই যে মানুষটার জন্য কষ্ট পাচ্ছেন, আপনি কি চান না মানুষটা ভালো হয়ে যাক, তার মধ্যে থেকে সমস্ত খারাপই দূর হয়ে যাক? তাসফিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু সুরে জবাব দেন, চাই তো, কিন্তু নিজের বাড়ি ছেড়ে মানুষটা ওভাবে। তাসফিয়াকে থামিয়ে অরুণিকা পুনরায় বলে ওঠে, এই যে উনি আপনাকে, আমাকে এতটা অপছন্দ করেন, আপনি চান না উনি মন থেকে আমাদের মেনে নিক, আমাদেরকে ভালোবেসে কাছে টেনে নিক? তাসফিয়া চোখজোড়া চকচক করে ওঠে, যেন বহুদিনের কাঙ্ক্ষিত কোনো কিছু পূরণ হওয়ার সংবাদ পেতে যাচ্ছে। উজ্জ্বল হয়ে ওঠে মুখশ্রী, উপর নিচ মাথা দুলিয়ে বোঝান তিনি কতটা চান। অরণিকা হাসলো, ঠোঁটে হাসি ফুটিয়ে রেখে জবাব দিল, তবে একটু অপেক্ষা করুন মা। একটা বিশুদ্ধ পরিষ্কার মন নিয়ে একজন পবিত্র মানুষ হিসেবে এই বাড়িতে ফিরবেন দাদিজান, শুধু একটু ধৈর্য রাখুন। তাসফিয়ার চোখে মুখে আবারও হতাশের ছাপ দেখা যায়। ভেতর চিরে আসা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে সম্মতি জানান অরণিকার কথায়। নিকষ কালো আধারে ছেয়ে থাকা ঘরের মেঝেতে গুটি গুটি মেরে বসে আছে আদ্রিকা। দু হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে রেখেছে। থেকে থেকে শরীর কেঁপে উঠছে তার। ফোপানোর আওয়াজ ভেসে আসছে। একা একা অন্ধকারে ভয় পাওয়া আদ্রিকা আজ ঘরে আলো জ্বালায়নি। আধারে নিভৃত বসে মন খুলে কাঁদার ব্যবস্থা করে রেখেছে। এভাবেই কাটছে তার বিগত কয়েকদিন। ঘরবন্দির জীবন, সকলের গালমন্দ শোনা আর মায়ের এক বুক কষ্ট থেকে বেরিয়ে আসা চোখের জল দেখে দেখে এক দম বন্ধ করা কষ্টানুভূতি নিয়ে দিন কাটাচ্ছে সে। ক্যাচক্যাচ করে দরজা খোলার আওয়াজে কান্না থেমে যায় আদ্রিকার, তবে মাথা তুলে তাকায় না সে। আলো জ্বলে ওঠে ঘরের, সেই সাথে ধিক্কার মিশ্রিত এক কণ্ঠস্বর, এভাবে বসে বসে শোক পালন করে কি প্রমাণ করবি তুই? নোংরামি করার আগে মাথায় রাখা উচিত ছিল পরিস্থিতি কেমন হতে পারে। সেলিনার কথা শুনে মাথা তুলে আদ্রিকা, টকটকে লাল চোখ, ফোলা ফোলা মুখে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে চাচির দিকে। তাতে সেলিনার বিন্দুমাত্র মায়া হয় না। আরও একবার মুখ ঝামটা দিয়ে বলল, বাপহীন মেয়ে তুই, অন্তত মায়ের কথাটা ভাবা উচিত ছিল। যাই হোক, নিজের যত দ্রুত পারিস সামলে নে, তোর ব্যবস্থা করা হচ্ছে। এই বলে সেলিনা গটগটিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। বাইরে থেকে আর দরজা আটকে দিলেন না। তাতে কিছুটা খুশি হলো আদ্রিকা। সেদিন তার ফোনটা সেলিনার হাতে পড়ায় সেই অপরিচিতর সাথে হওয়া সমস্ত বার্তালাপ পড়ে ফেলেন তিনি। সাথে সাথে চিৎকার করে বাড়ি মাথায় তুলেছেন। আরজু বেগমের সামনে অভিযোগ তুলে নানা ধরনের কটু কথা বলেছেন। কিছু সময় পর আদ্রিকা বাড়ি ফিরতেই কোনো কথা ছাড়াই তার উপর হামলে পড়েন আরজু।
ইচ্ছে মতো চড় থাপ্পড় মারতে থাকেন। একটা সময় ক্লান্ত হয়ে ধপ করে মাটিতে বসে পড়েন তিনি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকেন। ততক্ষণে আদ্রিকা সবকিছু জেনে বুঝে গিয়েছে। মাথা নিচু করে দাঁড়িয়ে কেঁদে গিয়েছে কেবল, মুখ ফুটে কোনো টু শব্দ করেনি। তারপর থেকেই তাকে ঘরবন্দি করে রাখেন আর্য। প্রথম দিন তাকে না খাইয়ে রেখেছিল 2 বেলা। তারপর থেকে ঘরে কেবল খাবার দিয়ে যাওয়ার জন্যই দরজা খোলা হতো। আর পুরোটা সময় বন্দিদশায় পার করত আদ্রিকা। কাঁদতে কাঁদতে কখনো ক্লান্ত হয়ে চুপচুপে নীরব হয়ে যেত, কখনো হাউমাউ করে কেঁদেই যেত। এই সব কিছুর মধ্যে কেবল তার বুবুর কথাই মনে পড়তো বারবার। আজ তার বুবু থাকলে তাকে এত কষ্ট পেতে হতো না। আদ্রিকা কোনোভাবেই নিজেকে দোষী ভাবতে পারে না। সে তো কেবল পছন্দ করেছে একটা ছেলেকে, এছাড়া কোনো গভীর বাক্যলোপও হয়নি তাদের মধ্যে। এত মার্জিত সব কথাবার্তা ছিল তাদের, তারপরও তাকে এমনভাবে দোষারোপ করা হচ্ছে যেন সে রীতিমতো খুনি খুনি আসামি। আজ দরজা খোলা পাওয়ার আদ্রিকা মনে হলো একবার ফোনটা খুঁজে দেখবে। যেভাবেই হোক অরুণিকার সাথে যোগাযোগ করতে চায় সে। তাই তো ঘর থেকে বেরিয়ে সেলিনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। পথে তার দাদা জসিমউদ্দিন ঘর থেকে চাচা জাহেদের গলার আওয়াজ থমকে গেল পা জোড়া। তার বিয়ের আলাপ চলছে। আদ্রিকা একটু আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো। জাহেদ বলল, ছেলেটা তো প্রথমেই রাজি ছিল না, কিন্তু আজ হঠাৎ সে নিজেই আমার দোকানে এসে হাজির। ভালো মন্দ কত কথা বলে অবশেষে নিজেই রাজি হওয়ার কথাটা জানিয়ে দিল। আদ্রিকাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তার, তবে সে চায় আপাতত ঘরোয়াভাবে বিয়েটা করবে, পরে না হয় অনুষ্ঠান করবে। কাল সন্ধ্যায় বাবা মাকে নিয়ে এসে বিয়ের কাজটা সম্পন্ন করে যেতে চাচ্ছে। আপনি কি বলেন বাবা? জসিমউদ্দিন জবাব দেয়, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বুঝো তাই। জাফর আরজু বেগমের উদ্দেশ্য একই প্রশ্ন ছুড়লেন। তারও অনুরূপ জবাবই মিলল। আদ্রিকা বোঝার চেষ্টা করছে কার সাথে তার বিয়ের এত জোর। তখনই সেলিনা বলে ওঠে, যাক বাবা, শাহাদাতের মতো এত ভালো ছেলেকে জামাই হিসেবে পাওয়ার বড় সৌভাগ্য হলো। আদ্রিকার মাথা যেন আকাশ ভেঙে পড়ে, বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে সে। শাহাদাত, ওই মানুষরূপী জানোয়ারটা সাথে তার বিয়ে দিতে চাইছে তার পরিবার। তারা তো কেউ জানে না ওর আসল রূপ। এখন কি করবে আদ্রিকা? ভরসা কেবল তার বুবু। আদ্রিকা ছুটে চলে যায় সেলিনার ঘরে। ওয়ার্ড্রপের উপরেই কাঙ্ক্ষিত ফোনটা পেয়ে যেতেই দ্রুত সেটা হাতে নিয়ে অরুণিকাকে নাম্বারে ডায়াল করতে যায়, কিন্তু পারে না। খপ করে কেউ একজন হাত ধরে ফেলে তার। তাকিয়ে দেখে সেলিনা। তোর সাহস তো কম নয় আদ্রি, একটু সুযোগ পেয়েছিস আর অমনি কাজে লাগিয়ে ফেলেছিস। তোকে ছেড়ে দেওয়াই ভুল হয়েছে। এই বলে সেলিনা আদ্রিকার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আদ্রিকা বারবার আকুতি ভরা কণ্ঠে বলেও যাচ্ছে, চাচি আমায় ছাড়ো, আমি বুবুর সাথে কথা বলবো। এই শাহাদাত একটা বাজে ছেলে, আমিও কিছুতেই উনিকে বিয়ে করব না। আদ্রিকাকে ঘরে ঢুকিয়ে ছিটকে ফেলে দিল সেলিনা। রাগে গজগজ করে বলতে থাকে, তুই তো এইসব কথাই বলবি? শাহাদাতের মতো ছেলেকে বাজে বলছিস? তুই নিজে কি? তোর মতো মেয়ে শাহাদাতের মতো বর পাচ্ছে, এই নিয়ে খুশি হ, মেনে নে, এতেই তোর মঙ্গল। কথা শেষে সশব্দে দরজা আটকে দিল সেলিনা। ভেতর থেকে আসা আদ্রিকার এত কাকুতি মিনতি কোনো কিছুই কর্ণপাত করেন না। শাহাদাত চায় না আপাতত বিয়ের ব্যাপারে কেউ জানুক, এমনকি অরুণিকাও না। বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠানের জন্যই সবাইকে নিমন্ত্রণ করা যাবে। সেলিনা জাহেদ খুশিতে আটখানা থাকায় শাহাদাতের এমন সতর্কগুলো অনায়াসে মেনে নেন কোনো প্রশ্ন ছাড়াই। তাই আর্য বেগম অরুণিকাকে জানাতে চাইলেও সেলিনা বেগমের জোরদার নিষেধ আর কিছু বলতে পারেন না। পরদিন দুপুর বিয়েটা আটকানোর কোনো উপায়ন্তর না পেয়ে আদ্রিকা হাল ছেড়ে দেয়। মানসিকভাবে নিজের এই বলিদানের জন্য প্রস্তুতি নিতে থাকে সে। মেনে নেয় তার জীবনের করুণ পরিণতি। বন্দি ঘরে বসে চুপচাপ আপন মনে নিজের কষ্টের কথা ভেবে যাচ্ছে। হুট করে ঘরের দরজা খুলে যায়। বান্ধবী রুমকিকে ভেতরে ঢুকতে দেখে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ে সে। রুমকি ছুটে এসে আদ্রিকাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। কিছু সময় পর কান্না থামিয়ে নিজেকে সামলে নিল আদ্রিকা। কৌতূহলী সুরে জিজ্ঞেস করে, তুই এই ঘরে আসলি কিভাবে? চাচি আসতে দিল? রুমকি জবাব দেয়, উনি তো ডেকে পাঠিয়েছেন তোকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য, আর বলেছেন আমি যেন তোকে বুঝিয়ে রাজি করাই। কি?
তুই তো জানিস ওই শাহাদাত কেমন। আমি আমি তো তোকে সব বলেছি। আমি জানি না আদ্রি, শোন। থেমে গেল রুমকি। আশেপাশে সতর্ক দৃষ্টিতে নজর বুলিয়ে নিল। যখন বুঝলো কেউ নেই, আদ্রিকাকে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমি লুকিয়ে একটা বাটন ফোন এনেছি। তুই অরুবুবুকে ফোন কর। তাকে জানা। সে নিশ্চয় কিছু না কিছু করবে। তোর জীবনটা এভাবে নষ্ট হতে দিবি না। রুমকির কথা শুনে আদ্রিকা যেন আকাশের চাঁদ হাতে পেল। চট করে উঠে গিয়ে দরজাটা আটকিয়ে দিয়ে সে রুমিকে তার হাতে ফোনটা দিতেই ঝটপট করে অরুর নাম্বারে ডায়াল করে কল লাগায়। বুক কাঁপছে তার। বুবুকে সবটা বলার আগেই ধরা না পড়ে যায়। অনেকক্ষণ ধরে রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। আদ্রিকা ভয়ে বারবার ঢোক গিলছে আর মনে মনে দোয়া করছে যেন অরুণিকা ফোনটা রিসিভ করে। অবশেষে তার দোয়া কবুল হয়ে অপর পাশ থেকে অরুণিকার মিষ্টি সুর ভেসে এলো। হ্যালো, কে বলছেন? অরুণিকার কণ্ঠস্বর শুনতে ঝরঝর করে কেঁদে ফেলল আদ্রিকা। কান্নারত সুরেই ভাঙা ভাঙা ভাবে উচ্চারণ করলো, বুবু বুবু, আমি আমি আদ্রিকা। আদ্রিকার কান্নামিশ্রিত সুর শুনে ধক করে ওঠে অরুণিকার বুক। তার বোন, তার আদরের বোন এমনভাবে কাঁদছে। উদ্বিগ্ন সুরে ছটফটিয়ে বলে ওঠে ওরু, আদ্রি, আদ্রি কি হয়েছে বোন আমার? কাঁদছিস কেন ওইভাবে? বুবুকে বল। বুবু, বুবু চাচা চাচি মিলে ওই শাহাদাতের সাথে আমার বিয়ে ঠিক করেছে বুবু। আজ সন্ধ্যায় বিয়ে। তুমি আমায় বাঁচাও বুবু। আমি কিছুতেই বিয়ে করব না। ভনভন করে উঠে অরুণিকার মাথা। চক্কর আসতে সে টাল সামলাতে বসে পড়ে বিছানায়। এসব কি শুনছে সে? ওই অমানুষটার সাথে তার বোনের বিয়ে ঠিক করেছে। এ তো বড় সিদ্ধান্ত নিয়েছে সকলে, অথচ কেউ তাকে কিছু জানানোর প্রয়োজনও করলো না। বুবু, ও বুবু, কিছু বলছো না কেন তুমি? আদ্রিকার ডাকে সম্বিত ফিরে পায় অরুণিকা। নিজেকে ধাতস্থ করে জবাব দেয়, আদ্রি, একদম ভয় পাস না। তুই কোনো চিন্তা করিস না। এই বিয়ে হবে না, আমি হতে দিব না। আমি আসছি। একটু অপেক্ষা কর, আমি আসছি। ততক্ষণে বিয়েটা ঠেকিয়ে রাখার চেষ্টা কর বোন। ফোন কেটে দেয় অরুণিকা। আহারার অফিসে আছে। আজ তার কিছু জরুরি মিটিংয়ে থাকার কথা। ফোনে পাওয়ার সম্ভব নয় জেনেও অরুণিকা ফোন দেয়। যা ভেবেছিল তাই, ফোন বন্ধ। কি করবে না করবে ভেবে দিশেহারা অবস্থায় হয়ে যাচ্ছে অরুর। কাকে বলবে, কে আছে বাড়িতে? ভাবতে ভাবতে মাথায় আসে আয়াজ। আয়াজ আজ বাড়িতে। অফিসে যায়নি সে। অবশ্য ইদানিং তাকে খুব একটা অফিসে যেতে দেখাও যায় না। বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। দরজা আটকে ঘরে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কেমন একটা নিষ্প্রাণ নির্জীবাগের মতো ঘুরে বেড়ায় সে। অরুণিকা আর কিছু না ভেবে ছুটে যায় আয়াজের ঘরের সামনে। ক্রমাগত দরজা ধাক্কিয়ে উত্তেজিত সুরে ডাকতে থাকে, আয়াজ, আয়াজ ভাইয়া, দরজা খুলুন প্লিজ, আয়াজ ভাইয়া। কয়েক সেকেন্ডের মাথায় দরজা খুলে দেয় আয়াজ। ওরভাবে কি হয়েছে? এত উত্তেজিত দেখাচ্ছে কেন তো আপনাকে? কোনো সমস্যা? বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেয় অরু। হাঁপিয়ে ওঠা সুরে বলে, আমাকে আমাকে আমাদের বাড়িতে নিয়ে চলুন ভাইয়া, প্লিজ। আমার বোনটাকে বাঁচাতে হবে। মুহূর্তে আয়াজের চোখে মুখে পরিবর্তন চলে আসে। যতটা উত্তেজিত ওরু ছিল, ততটাই উত্তেজিত হয়ে প্রশ্ন করে আয়াজ, আদ্রিকা, কি হয়েছে আদ্রিকার? ভাবি, আদ্রিকা ঠিক আছে তো? শাহাদাতের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। আমার বাড়ির লোক। আজ সন্ধ্যায় বিয়ে। আমাদের এই বিয়েটা আটকাতে হবে। সন্ধ্যার আগে যেভাবে হোক ওখানে পৌঁছাতে হবে। আয়াজের মুখশ্রী রক্তিম হয়ে ওঠে। তীব্র ক্ষোভে ফেটে পড়ে সে, তবে প্রকাশ করে না। গম্ভীর অথচ ভারী রাগত রাগত সুরে জবাব দেয়, আমি গাড়ি বের করছি ভাবি, আপনি আসুন।